Dear participants, welcome to the National University online class. During this pandemic, I feel proud to be the part of this National University online video class lecture as a resource person. Please maintain the health rules. This is Muhammad Hossainul Abedin, Assistant Professor of Management, Government City College, Chattogram. Today, I shall discuss about Management Accounting in English for MBA Part 1, Department of Management. It's my third lecture. Today's topic is absorption and variable costing. প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আলোচনা করব অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কস্টিং। সংক্ষেপে এটাকে আমরা এসিডিসি এই নামেও বলে থাকি। এসি বলতে অ্যাবজর্পশন কস্টিং, ডিসি বলতে ডিরেক্ট কস্টিং, ভেরিয়েবল কস্টিং এর আরেক নাম ডিরেক্ট কস্টিং। সেই হিসেবে আমরা সংক্ষেপে এসিডিসি হিসেবেও বলে থাকি। আজকের ক্লাসের পরে তোমরা যা জানতে পারবে, ডেফিনিশন অফ অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কস্টিং, অ্যাবজর্পশন কস্টিং এবং ভেরিয়েবল কস্টিং এর সংজ্ঞা দিতে পারবে, ডিফারেন্স বিটুইন অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কস্টিং, অ্যাবজর্পশন কস্টিং এবং ভেরিয়েবল কস্টিং এর মধ্যে পার্থক্যটা তোমরা বুঝতে পারবে, অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কস্টিং। অ্যাবজর্পশন কস্টিং এবং ভেরিয়েবল কস্টিং এর সুবিধা অসুবিধা তোমরা বুঝতে পারবে। প্রবলেমস অ্যান্ড সলিউশনস, আমি দুইটি প্রবলেমস এবং সলিউশনস তোমাদের সামনে উপস্থাপন করব। তো চলো আমরা শুরু করে দেই। প্রথমেই জানার চেষ্টা করব অ্যাবজর্পশন কস্টিং কি সেটা। Absorption costing method is that method in which production related both variable and fixed cost are recorded to ascertain a product cost. Absorption costing method হচ্ছে এমন একটি মেথড যে মেথডের মাধ্যমে উৎপাদনের সাথে সম্পর্কিত পরিবর্তনশীল খরচ এবং স্থায়ী খরচ সবগুলি রেকর্ড করা হয়। কেন? টু অ্যাসার্টেইন এ প্রোডাক্ট কস্ট, প্রোডাক্ট কস্ট নির্ণয়ের জন্য। তাহলে অ্যাবজর্পশন কস্টিং হচ্ছে এটা একটা মেথড। এই মেথডে উৎপাদন সংক্রান্ত ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট দুইটাই হিসাবভুক্ত করা হয়। কি কারণে? প্রোডাক্ট কস্ট বের করার ক্ষেত্রে। তাহলে প্রোডাক্ট কস্ট বের করার ক্ষেত্রে যে মেথডে উৎপাদন সংক্রান্ত ভেরিয়েবল অ্যান্ড ফিক্সড কস্ট দুইটাই অন্তর্ভুক্ত করা হয় তাকেই বলা হচ্ছে কি? অ্যাবজর্পশন কস্টিং। তাহলে অ্যাবজর্পশন কস্টিং এর অ্যাডভান্টেজেস গুলি কি কি? ইজি কস্ট ডিটারমিনেশন, এটা ব্যয় নির্ণয় করা সহজ হয়। মোর অ্যাকসেপ্টেবিলিটি, এটার গ্রহণযোগ্যতা বেশি। ইজি টু কস্ট অ্যালোকেশন, কস্ট অ্যালোকেট করা সহজ। অ্যাপ্রোপ্রিয়েট ইনভেন্টরি ভ্যালুয়েশন, প্রিপারেশন অফ অ্যানুয়াল রিপোর্ট, external reporting, fixed costs are not ignored at
cost plus contract, less possibility of loss, confusing results can be avoided. এই হচ্ছে আমাদের অ্যাবজর্পশন কস্টিং এর অ্যাডভান্টেজেস বা সুবিধা। তোমরা পয়েন্টগুলি মনে রাখার চেষ্টা করবে। পয়েন্টগুলিও যদি তোমরা লিখতে পারো পরীক্ষার খাতায়, তাহলে অনেক নাম্বার হবে। এরপরে নিজের ভাষায় তুমি এক লাইন লিখে দেবে জিনিসটা কি, তাহলে তোমরা অ্যাডভান্টেজ অফ অ্যাবজর্পশন কস্টিংটা লিখতে পারবে। এরপরে ডিসঅ্যাডভান্টেজেস অফ অ্যাবজর্পশন কস্টিং। অ্যাবজর্পশন কস্টিং এর অসুবিধাগুলি কি? এক নাম্বার হচ্ছে হায়ার পার ইউনিট কস্ট। এখানে হায়ার কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করা হয়েছে, হায়ার পার ইউনিট কস্ট। তার মানে ভেরিয়েবল কস্টিং এবং অ্যাবজর্পশন কস্টিং এর মধ্যে অ্যাবজর্পশন কস্টিং এ পার ইউনিট কস্টটা বেশি হয়। এখন বেশি কেন হয়? আমরা শুরুতেই বলেছি অ্যাবজর্পশন কস্টিং এ ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট দুইটাই রেকর্ড করা হয় উৎপাদন সংক্রান্ত। সেই কারণে পার ইউনিট কস্টটা এখানে কম্পারেটিভলি বড় হয়ে থাকে। ডিফারেন্ট লেভেল অফ প্রোডাকশন পার ইউনিট কস্ট ইজ ডিফারেন্ট। আমি যখন বিভিন্ন লেভেলে পণ্য উৎপাদন করব, 10,000 ইউনিট পণ্য উৎপাদন করলে পার ইউনিট কস্ট এক ধরনের, যদি আমি 12,000 ইউনিট পণ্য উৎপাদন করি পার ইউনিট কস্ট আবার চেঞ্জ হয়ে যাবে। এটা একটা অসুবিধা। প্রবলেমস ইন ডিসিশন মেকিং। ডিসিশন মেকিং এর ক্ষেত্রে আমরা সমস্যায় পড়ে যাই। প্রবলেম ইন কস্ট অ্যালোকেশন, ট্রান্সফার অফ ফিক্সড ফ্যাক্টরি কস্ট টু নেক্সট পিরিয়ড। ফিক্সড ফ্যাক্টরি কস্টকে পরের পিরিয়ডও নিয়ে যেতে হয়, ট্রান্সফার করতে হয়, এটা একটা অসুবিধা। প্রবলেম ইন কস্ট কন্ট্রোল, প্রবলেম ইন ব্রেক ইভেন অ্যানালাইসিস। সম আয় ব্যয় বিশ্লেষণের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হয়। প্রবলেম ইন ডিটারমিনেশন অফ প্রোডাক্ট মিক্স, প্রবলেম ইন ইভ্যালুয়েশন অফ পারফরম্যান্স, প্রবলেম ইন ইভ্যালুয়েশন অফ পারফরম্যান্স। এখন কোন একজন কর্মীর পারফরম্যান্স যখন আমি মূল্যায়ন করতে যাব, সেই ক্ষেত্রে আমি দেখি ওই ব্যক্তির উৎপাদিত পণ্যে পার ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন কি পরিমাণ হচ্ছে। কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট যদি বেশি আসে, আমি বলবো যে লোকটি ইফিশিয়েন্ট, ওই কর্মী বেশি ইফিশিয়েন্টলি কাজ করতে পারছে। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু ফিক্সড কস্ট অন্তর্ভুক্ত থাকে, তাহলে ফিক্সড কস্ট অন্তর্ভুক্ত থাকায় পার ইউনিট কস্টটা একটু বেশি হয়, সেই জন্য কন্ট্রিবিউশন মার্জিন কম চলে আসে। সেলস মাইনাস আমি যদি কস্টটা বিয়োগ করে দিই ভেরিয়েবল কস্ট, তাহলে পার ইউনিট কস্টটা এখানে পার ইউনিট কস্ট একটু বেশি থাকায় অ্যাবজর্পশন কস্টিং এ ভেরিয়েবল কস্টিং অপেক্ষা এখানে কন্ট্রিবিউশন মার্জিন কম দেখানো হয়। সেই ক্ষেত্রে কর্মীদেরকে মূল্যায়ন করা একটু কঠিন হয়ে পড়ে। প্রবলেম ইন প্ল্যানিং, পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হয়। এই হচ্ছে অ্যাবজর্পশন কস্টিং এর অসুবিধা। তোমরা পয়েন্টগুলি বারবার প্র্যাকটিস করবে, পয়েন্টগুলি অন্তত লিখার চেষ্টা করবে পরীক্ষার হলে। এরপরে আমি জানার চেষ্টা করব ভেরিয়েবল কস্টিং কি জিনিস। ভেরিয়েবল কস্টিং মেথড ইজ দ্যাট মেথড in which all kinds of production related variable costs are recorded to a certain cost per unit। বা প্রোডাক্ট কস্ট বের করার সময় শুধু উৎপাদন সংক্রান্ত ভেরিয়েবল কস্টগুলি যে মেথডে রেকর্ড করা হয় তার নাম হচ্ছে ভেরিয়েবল কস্টিং। অ্যাবজর্পশন কস্টিং এ আমরা বলেছি উৎপাদন সংক্রান্ত ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট দুইটাই রেকর্ড করা হয় প্রোডাক্ট কস্ট বের করার সময়। আর ভেরিয়েবল কস্টিং এর ক্ষেত্রে
শুধু উৎপাদন সংক্রান্ত ভেরিয়েবল কস্টগুলি রেকর্ড করা হয় প্রোডাক্ট কস্ট বের করার সময়। তাহলে যে কস্টিং মেথডে প্রোডাক্ট কস্ট বের করার সময় উৎপাদন সংক্রান্ত ভেরিয়েবল কস্টগুলি লিপিবদ্ধ করা হয়, রেকর্ড করা হয়, তার নাম হচ্ছে ভেরিয়েবল কস্টিং। অ্যাডভান্টেজেস অফ ভেরিয়েবল কস্টিং। ভেরিয়েবল কস্টিং এর কি কি সুবিধা? কনসিস্টেন্ট উইথ কস্ট, ভলিউম, প্রফিট and incremental analysis. Net income unaffected by changes in production levels. Net income প্রভাবিত হয় না যদি আমার প্রোডাকশন লেভেল চেঞ্জ হয়। Net income closely tied to changes in sales level, not production levels. Easier to identify fixed and variable cost and their effect on company. যেহেতু এখানে আমরা ভেরিয়েবল কস্টকে আলাদা করছি, ফিক্সড কস্টকে আলাদা করছি, সেই কারণে এখানে ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্টকে আইডেন্টিফাই করা কম্পারেটিভলি সহজ হয়। এরপরে আমরা দেখব ডিসঅ্যাডভান্টেজেস অফ ভেরিয়েবল কস্টিং। অসুবিধা কি কি? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার্ড আন্ডার ভেরিয়েবল কস্টিং মেথড do not conform to generally accepted principles. Financial statement prepared under variable costing method do not conform to generally accepted accounting principle. The auditors may refuse to accept them. Variable costing এ আমরা যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করি সেটা জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপল মেনে চলে না। সেই জন্য অডিটর বা নিরীক্ষকরা এটাকে রিফিউজ করতে পারে, গ্রহণ নাও করতে পারে। ট্যাক্স লস অফ ভেরিয়াস কান্ট্রিজ রিকোয়ার দ্য ইউজ অফ অ্যাবজর্পশন কস্টিং। বিভিন্ন দেশের ট্যাক্স ল, আয়কর আইন অনুসারে অ্যাবজর্পশন কস্টিং এই গ্রহণযোগ্য। ভেরিয়েবল কস্ট ডাজ নট অ্যাসাইন ফিক্সড কস্ট to units of product, so the production cost cannot be truly matched with revenues. Variable costing এখানে variable costing, not variable cost. Variable costing method does not assign fixed cost to unit of products. এখানে fixed cost কে আমরা হিসাবভুক্ত করি না প্রোডাক্ট কস্ট বের করার সময়। সো দ্য প্রোডাকশন কস্ট ক্যান নট বি ট্রুলি ম্যাচড উইথ রেভিনিউ। তাই প্রোডাকশন কস্ট পুরোপুরি ম্যাচ করে না। অ্যাবজর্পশন কস্টিং ইজ ইউজুয়ালি দ্য বেস ফর ইভ্যালুয়েটিং টপ এক্সিকিউটিভস এফিশিয়েন্সি। উচ্চ স্তরের নির্বাহীদেরকে মূল্যায়ন করার জন্য অ্যাবজর্পশন কস্টিং এই সচরাচর ভিত্তি হিসেবে ব্যবহার হয়ে থাকে। এই হচ্ছে ভেরিয়েবল কস্টিং এর অসুবিধা। এখন আমরা একটু পার্থক্যটা দেখার চেষ্টা করব ভেরিয়েবল ভার্সেস অ্যাবজর্পশন কস্টিং। ভেরিয়েবল কস্টিং এবং অ্যাবজর্পশন কস্টিং এর মধ্যে পার্থক্যটা কোন জায়গায় আমরা সেটা একটু দেখি। ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট অ্যাবজর্পশন কস্টিংও আছে, ভেরিয়েবল কস্টিংও আছে। ডিরেক্ট লেবার কস্ট এখানেও আছে, ভেরিয়েবল কস্টিংও আছে। ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড দুই জায়গায়ই আছে। ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড এই জায়গায় আছে। কিন্তু তোমরা একটু দেখো প্রোডাক্ট কস্টের কালার একই, এদিকে যা এদিকে একই কালার প্রোডাক্ট কস্ট, কিন্তু প্রোডাক্ট কস্টের গড়টা এই জায়গায় ছোট। তার মানে এই এরিয়ার ভিতরে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড নাই। তোমরা একটু লক্ষ্য করো, ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড ভেরিয়েবল কস্টিং এ প্রোডাক্ট কস্টের ভিতরে আনা হয়নি, যেটা অ্যাবজর্পশন কস্টিং এ ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেডকে আনা হয়েছে। তাহলে মূল পার্থক্য কোন জায়গায়? ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড প্রোডাক্ট কস্ট হিসেব করার সময়
অন্তর্ভুক্ত হয়েছে, অ্যাবজর্ব মানে অন্তর্ভুক্ত আছে এটার ভিতরে, আর ভেরিয়েবল কস্টিং এ অন্তর্ভুক্ত নাই। আর ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা পিরিয়ড কস্টের ভিতরে, দেখো ভেরিয়েবল কস্টিং এ আবার পিরিয়ড কস্টের ভিতরে অন্তর্ভুক্ত করেছে। এই পিরিয়ড কস্ট একই কালার, কিন্তু এদিকে একটু বড়, এদিকে ছোট। এদিকে ছোট হওয়ার কারণটা কি? ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড প্রোডাক্ট কস্টের ভিতরে অন্তর্ভুক্ত আছে, সেই কারণে পিরিয়ড কস্টে আর আসে নাই। আশা করছি তোমরা বুঝতে পেরেছো অ্যাবজর্পশন কস্টিং এবং ভেরিয়েবল কস্টিং এর মূল পার্থক্যটা। তাহলে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড অ্যাবজর্ব অবস্থায় থাকে অ্যাবজর্পশন কস্টিং এ প্রোডাক্ট কস্ট বের করার সময়, আর ভেরিয়েবল কস্টিং এ সেটা থাকে না। আরও বিভিন্ন চিত্রের মাধ্যমেই আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যাতে মনে থাকে। এটাই হচ্ছে এই চ্যাপ্টারের মূল কনসেপ্ট, সেই কারণে আমি চেষ্টা করছি বিভিন্নভাবে তোমাদেরকে বোঝানোর জন্য। এই ক্ষেত্রেও তোমরা দেখো প্রোডাক্ট কস্ট, এখানে ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড, ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড, এই চারটাই মিলে হচ্ছে প্রোডাক্ট কস্ট। কোন ক্ষেত্রে? অ্যাবজর্পশন কস্টিং এর ক্ষেত্রে। আর ভেরিয়েবল কস্টিং এর ক্ষেত্রে প্রোডাক্ট কস্ট ইন্ডিকেট করছে কোন তিনটা? এই তিনটা মিলে। আর পিরিয়ড কস্ট বের করার সময় সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স শুধু অ্যাবজর্পশন কস্টিং এর ক্ষেত্রে। আর ভেরিয়েবল কস্টিং এর ক্ষেত্রে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড এবং সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স দুইটাই মিলেই পিরিয়ড কস্ট। এখানে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেডকে একটু ডিফারেন্ট কালার করা হয়েছে, তার মানে দুইটা কস্টের মধ্যে মূল পার্থক্য হচ্ছে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড নিয়ে। আশা করছি তোমরা বুঝতে পারছো। আরো একটা আমি চিত্র তোমাদের সামনে উপস্থাপন করছি। কস্ট অফ গুডস সোল্ড বের করার সময়ও তোমরা একটু লক্ষ্য করো, ম্যাটেরিয়াল একই রকম, লেবার একই রকম, 1,20,000 1,20,000, ভেরিয়েবল ওভারহেড 56,000 56,000, ফিক্সড ওভারহেড অ্যাবজর্পশন কস্টিং এ বসছে, ভেরিয়েবল কস্টিং এ বসে নাই। তাহলে কস্ট অফ গুডস সোল্ডে পার্থক্য হয়ে গেছে। এটা হচ্ছে 2,09,600 আর এটা হচ্ছে 2,00,000। এন্ডিং ইনভেন্টরি হিসাব করার সময়ও ম্যাটেরিয়াল সেম, লেবার সেম, ভেরিয়েবল ওভারহেড সেম, কিন্তু ফিক্সড ওভারহেড অ্যাবজর্পশন কস্টিং এ বসছে কিন্তু ভেরিয়েবল কস্টিং এ বসে নাই। তাহলে টোটালটা এটা হচ্ছে 52,400 আর এটা হচ্ছে 50,000। এটা পার্থক্য হয়ে গেছে। তাহলে এখান থেকেও আমরা বুঝতে পারছি কস্ট অফ গুডস সোল্ড বের করার সময় ফিক্সড ওভারহেডটা অ্যাবজর্পশন কস্টিং এর ক্ষেত্রে অন্তর্ভুক্ত হবে, ভেরিয়েবল কস্টিং এ অন্তর্ভুক্ত হবে না। আবার এন্ডিং ইনভেন্টরি বের করার সময়ও ফিক্সড ওভারহেডটা অ্যাবজর্পশন কস্টিং এর ক্ষেত্রে অন্তর্ভুক্ত হবে, ভেরিয়েবল কস্টিং এর ক্ষেত্রে অন্তর্ভুক্ত হবে না। তাহলে এইটাও একটা পার্থক্য। আরেকটা চিত্র, এটা সরাসরি গ্যারিসনের বই থেকে আমি তোমাদের সামনে নিয়ে আসছি। তাও মূল পার্থক্য হচ্ছে ভেরিয়েবল কস্ট এবং আমার অ্যাবজর্পশন কস্টিং এর মধ্যে পার্থক্যটা বোঝানোই হচ্ছে মূল উদ্দেশ্য। এখানেও দেখো তোমরা কস্টগুলিকে ভাগ করা হয়েছে র ম্যাটেরিয়ালস পারচেজেস, ডিরেক্ট লেবার, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড, ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড, সবগুলি মিলে প্রোডাক্ট কস্ট হয়েছে। তার নাম হচ্ছে অ্যাবজর্পশন কস্টিং। তার নাম হচ্ছে কি? অ্যাবজর্পশন কস্টিং। আর ভেরিয়েবল কস্টিং এর ক্ষেত্রে দেখো এখানে ভেরিয়েবল কস্টিং এ আমার শুধু যোগ হচ্ছে কোনটা? এই তিনটাই যোগ হয়ে। আর প্রোডাক্ট কস্ট বের করার সময় ভেরিয়েবল কস্টিং এ এই ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেডের সাথে সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স যোগ হয়ে পিরিয়ড এক্সপেন্স। আর এটার ক্ষেত্রে শুধু পিরিয়ড এক্সপেন্স হয়েছে, সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স যুক্ত হয়ে। আশা করছি বিভিন্নভাবে যে তোমাদেরকে বুঝিয়েছি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এখন আমরা দেখব কম্পারেটিভ ইনকাম, ইফেক্টস, অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কস্টিং। কম্পারেটিভ ইনকাম, ইফেক্টস, অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কস্টিং, তুলনামূলক প্রভাবটা কি সেটাই আমরা একটু দেখি।
তাহলে দেখো আমার ইউনিট প্রডিউসড ইকুয়াল টু ইউনিট সোল্ড যদি হয়, যা উৎপাদন হয়েছে বিক্রয়ও তাই হয়েছে, তাহলে আমার এই ক্ষেত্রে নো চেঞ্জ ইন ইনভেন্টরিজ, তাহলে আমার ইনভেন্টরি আগের মতোই থাকবে। সেই ক্ষেত্রে অ্যাবজর্পশন কস্টিংয়ে অপারেটিং ইনকাম ইকুয়াল টু ভেরিয়েবল কস্টিং নেট অপারেটিং ইনকাম। তাহলে আমার প্রতিষ্ঠানের উৎপাদন এবং বিক্রয় যদি সমান সমান হয়, তাহলে আমি অ্যাবজর্পশন কস্টিংয়ে যদি নেট ইনকাম বের করি, নেট ইনকাম যা আসবে ভেরিয়েবল কস্টিংয়েও নেট ইনকাম সেম আসবে। আবার যদি উৎপাদন বেশি কিন্তু বিক্রয় এর চেয়ে কম, তাহলে আমার ইনভেন্টরি আগে যা ছিল ইনভেন্টরি আগে চেয়ে একটু বেড়ে যাবে। মনে করো আমার আগে থেকে মজুদ পণ্য ছিল 5,000, এই বছর উৎপাদন করেছি আমি 10,000, 10,000-এর মধ্যে 8,000 বিক্রি হয়েছে আর 2,000 অবিকৃত থেকে গেছে। তাহলে বিগত বছরের 5,000-এর সাথে এই বছরের উৎপাদন থেকে 2 বছর ইনভেন্টরির সাথে যুক্ত হয়ে 7,000 হয়ে যাবে, তাহলে ইনভেন্টরিজ বেড়ে গেছে। সেই ক্ষেত্রে অ্যাবজর্পশন কস্টিং অনুসারে নেট ইনকাম যা আসবে সেটা ভেরিয়েবল কস্টিং অনুসারে নেট ইনকাম অপেক্ষা বেশি হবে। আবার দেখো যখন উৎপাদন বিক্রয়ের চেয়ে কম হয়, তাহলে আমার ইনভেন্টরিজ ডিক্রিজ হবে। মনে করো আমি উৎপাদন করেছি 10,000, কিন্তু আমার বিক্রয় হয়েছে কত 12,000, তাহলে আর 2,000 বাড়তি করতে হয়েছে। এর আগে যে আমার 5,000 ইনভেন্টরি ছিল, মজুদ ছিল, ওই 5,000 থেকে 2,000 বিক্রি হয়েছে, আর 3,000 থাকবে, তাহলে আমার ইনভেন্টরি কমে গেছে। সেই ক্ষেত্রে অ্যাবজর্পশন কস্টিং অনুসারে আমার ইনকাম যা আসবে সেটা ভেরিয়েবল কস্টিংয়ের ইনকামের চেয়ে কম হবে। এই জিনিসগুলি আমরা একটু মনে রাখার চেষ্টা করব। নেট অপারেটিং ইনকাম ইজ হায়ার আন্ডার অ্যাবজর্পশন কস্টিং because fixed manufacturing overhead cost is deferred in inventory under absorption costing as inventories increase. Net operating income is lower under absorption costing because fixed manufacturing overhead cost is released from inventory under absorption costing as inventories decrease. তাহলে absorption costing এবং ভেরিয়েবল কস্টিং এর মধ্যে কোন ধরনের প্রভাব পড়বে সেটা তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা একটা প্রবলেম দেখব। তোমাদের প্রতি আমার অ্যাডভাইস থাকবে, তোমরা স্ক্রিনশট নিয়ে প্রশ্নটা সামনে রাখবে, কারণ এইটার উপর ভিত্তি করে অনেকগুলি রিকোয়ারমেন্ট আমি করাবো। সেই কারণে প্রশ্নটা যদি তোমার সামনে থাকে তোমার বুঝতে সুবিধা হবে। তাহলে তোমার সামনে একটা প্রশ্ন আমি উপস্থাপন করছি। এখানে সেলিং প্রাইস দেওয়া আছে পার এয়ারক্রাফট হচ্ছে 1 লাখ টাকা, ডিরেক্ট ম্যাটেরিয়াল 19,000, ডিরেক্ট লেবার 5,000, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড $1,000, ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড $70,000, ভেরিয়েবল সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস $10,000, ফিক্সড সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস $20,000। এটা যেহেতু আমি গ্যারিসনের বই থেকেই অঙ্কটা তুলে ধরেছি, সেই কারণে এখানে ডলারই দেওয়া আছে। তুমি তোমার সুবিধার্থে টাকা চিন্তা করলেও কোনো সমস্যা নাই। তো এই হচ্ছে তথ্য। বিগিনিং ইনভেন্টরি ছিল 0, ফেব্রুয়ারিতেও 0, মার্চে হচ্ছে 1। প্রোডাকশান জানুয়ারিতে হয়েছে 1টি, ফেব্রুয়ারিতে 2টি, মার্চে 2টি। সেলস হয়েছে জানুয়ারিতে 1টি, ফেব্রুয়ারিতে হচ্ছে 1টি, মার্চে 3টি। এন্ডিং ইনভেন্টরি জানুয়ারিতে হচ্ছে 0, ফেব্রুয়ারিতে হচ্ছে 1টি আছে, মার্চে 0টি আছে। এখন আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে করতে হবে অ্যাবজর্পশন কস্টিং ইউনিট প্রোডাক্ট কস্ট। তার মানে ইউনিট প্রোডাক্ট কস্ট বের করব,
অ্যাবজর্পশন কস্টিং অনুসারে। আবার অ্যাবজর্পশন কস্টিং অনুসারে কস্ট অফ গুডস সোল্ড বের করব, সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস বের করব, আবার ইনকাম স্টেটমেন্ট বের করব। একইভাবে ভেরিয়েবল কস্টিং অনুসারে ইউনিট প্রোডাক্ট কস্ট বের করব, কস্ট অফ গুডস সোল্ড বের করব, কন্ট্রিবিউশন ফরম্যাট, ভেরিয়েবল কস্টিং কন্ট্রিবিউশন ফরম্যাট, ইনকাম স্টেটমেন্ট বের করব, ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড, deferred in or released from inventories under absorption costing বের করব, reconciliation of variable costing and absorption costing, net operating income বের করব। অনেকগুলি রিকোয়ারমেন্ট আমরা করব, সেই জন্য আমি তোমাদেরকে বলেছি স্ক্রিনশটটা একটু সামনে থাকলে সুবিধা হবে। এখন প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে অ্যাবজর্পশন কস্টিং ইউনিট প্রোডাক্ট কস্ট। আমরা শুরুতেই বলেছি অ্যাবজর্পশন কস্টিং অনুসারে উৎপাদন সংক্রান্ত ফিক্সড কস্টটা অ্যাবজর্ব করা হয়, অন্তর্ভুক্ত করা হয় অ্যাবজর্পশন কস্টিং। বাকি সবগুলি অ্যাবজর্পশন কস্টিং আর ভেরিয়েবল কস্টিং একই, শুধু পার্থক্য কোন জায়গায়, ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা। তাহলে তোমরা একটু দেখো, ডিরেক্ট ম্যাটেরিয়াল জানুয়ারির, ফেব্রুয়ারির, মার্চের যা আছে একইভাবে লিখেছি। ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড $70,000 যখন এক ইউনিট দ্বারা আমি ভাগ 1 ইউনিট প্রডিউসড ইন জানুয়ারি, জানুয়ারিতে যেহেতু 1 ইউনিট উৎপাদন হয়েছে, তাহলে আমি 70,000 দিয়ে $70,000কে 1 ইউনিট দ্বারা ভাগ করেছি, তাহলে 70,000 টাকা হয়েছে। ফেব্রুয়ারিতে 2 ইউনিট উৎপাদন হয়েছে, 70,000 ভাগ 2 35,000 টাকা বা ডলার। মার্চেও উৎপাদন হয়েছে 2 ইউনিট, সেই জন্য 70,000কে আমি 2 দ্বারা ভাগ করেছি, পার ইউনিটে খরচ হচ্ছে 35,000 টাকা। সবগুলি যখন যোগ করেছি, জানুয়ারিতে 95,000, ফেব্রুয়ারিতে 60,000 এবং মার্চে $60,000 বা টাকা। অ্যাবজর্পশন কস্টিং অনুসারে প্রোডাক্ট কস্ট হচ্ছে এইটাই। তাহলে তোমরা অ্যাবজর্পশন কস্টিং অনুসারে ইউনিট প্রোডাক্ট কস্ট বের করাটা বুঝতে পেরেছ। এই জায়গায় একটু বোঝার চেষ্টা করবে, এখানে পার ইউনিট কস্টটা আমরা বের করেছি, উৎপাদন হয়েছে 1 ইউনিট, টোটাল খরচ হচ্ছে 70,000, তাহলে আমি 1 দ্বারা ভাগ করব, 2 ইউনিট হলে 2 দ্বারা ভাগ করব, 3 ইউনিট হলে 3 দ্বারা ভাগ করব। যে মাসে যত ইউনিট উৎপাদন হয়েছে তত দ্বারা আমি ভাগ করেছি। এরপরে অ্যাবজর্পশন কস্টিং অনুসারে কস্ট অফ গুডস সোল্ড। তাহলে দেখো, অ্যাবজর্পশন কস্টিং ইউনিট প্রোডাক্ট কস্ট জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ইউনিট প্রোডাক্ট কস্ট, এই যে রিকোয়ারমেন্ট এতে আমরা বের করেছি সেটাই লিখে দিয়েছি। ওটার সাথে ইউনিট সোল্ড 1 ইউনিট, 3 ইউনিট। এখানে অ্যাবজর্পশন কস্টিং কস্ট অফ গুডস সোল্ড, আমি যখন এটা যেহেতু পার ইউনিট কস্ট, পার ইউনিট, তাহলে 95,000 গুণ 1, 95,000, 60,000 গুণ 1, 60,000 গুণ 3। এখানে একটা জিনিস বুঝতে হবে, মার্চের উৎপাদন কত। 1 of the 3 units sold in March was produced in February. Since February and March both have unit product cost of 60,000, the March unit product cost of টাকা 60,000 can be multiplied by 3. আমরা দেখেছি মার্চে উৎপাদন হয়েছে 2 ইউনিট, ফেব্রুয়ারিতে উৎপাদন হয়েছিল 2 ইউনিট, কিন্তু বিক্রয় হয়েছে কত ইউনিট? বিক্রয় হয়েছে ফেব্রুয়ারিতে 2 ইউনিট, কিন্তু উৎপাদন হয়েছে 2 ইউনিট, বিক্রয় হয়েছে 1 ইউনিট, সেটা মার্চে গিয়ে বিক্রি হয়েছে। সেই কারণে এখানে আমরা 3 ইউনিট দেখিয়েছি। ইউনিট সোল্ড মার্চে 3 ইউনিট বিক্রি হয়েছে, সেই জন্য 3 দ্বারা গুণ করেছি। এখানে 60,000 গুণ 3 কত হচ্ছে? 1,80,000 টাকা। তাহলে আমরা টোটাল টাকাটা বের করতে পেরেছি। আশা করছি তোমরা কস্ট অফ গুডস সোল্ড এর হিসাবটা বুঝতে পেরেছো। এখন সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, সেটা কিভাবে বের করব? ভেরিয়েবল সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স
একটু দেখো 10,000 at the rate of 10,000 per unit sold। তাহলে জানুয়ারিতে আমার উৎপাদন হচ্ছে কত, 1 ইউনিট ইন্টু 10,000, 10,000 এই 10,000 এই 30,000। ফিক্স সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, ফিক্সড সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স যেটা, সেটা প্রশ্নেই দেওয়া আছে, প্রতি ক্ষেত্রে 20,000। তাহলে টোটাল সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হচ্ছে কত, 30,000, 30,000, 50,000। এই হচ্ছে সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। এরপরে আমরা অ্যাবজর্পশন কস্টিং ইনকাম স্টেটমেন্ট। সেলস প্রশ্নেই দেওয়া আছে 1 লাখ, 1 লাখ, 3 লাখ। কস্ট অফ গুডস সোল্ড আমরা এর আগে রিকোয়ারমেন্টে বের করেছি 95,000, 60,000, 1,80,000। তাহলে গ্রস মার্জিন পাচ্ছি 5,000, 40,000, 1,20,000। ওখান থেকে সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স প্রিভিয়াস স্লাইডে আমরা দেখিয়েছি 30,000, 30,000, 50,000। তাহলে নেট অপারেটিং ইনকাম অর লস হচ্ছে, জানুয়ারিতে লস হয়েছে 25,000, ফেব্রুয়ারিতে প্রফিট হয়েছে 10,000, মার্চে প্রফিট হয়েছে 70,000। তাহলে আমরা ইনকাম স্টেটমেন্টটা বুঝতে পেরেছি। এখন ভেরিয়েবল কস্টিং অনুসারে ইউনিট প্রোডাক্ট কস্ট কীভাবে বের করব। তাহলে ডিরেক্ট ম্যাটেরিয়ালস 19,000, ডিরেক্ট লেবার 5,000, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড 1,000। এখানে কোনো ঝামেলা নাই, সবগুলি যোগ করে 25,000। আমরা বারবার বলার চেষ্টা করেছি, পার্থক্য হচ্ছে শুধু ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড যেটা, সেটা নিয়ে। ভেরিয়েবল কস্টিংয়ে সেটা ধরি নাই, অ্যাবজর্পশন কস্টিংয়ে সেটা ধরেছিলাম, সেই কারণে ওটা প্রোডাক্ট কস্টটা একটু বেশি হয়েছিল, আর এখানে কমে গেছে। এখন ভেরিয়েবল কস্টিং কস্ট অফ গুডস সোল্ড কীভাবে পাবো। তাহলে ভেরিয়েবল প্রোডাকশন কস্ট এই যে বের করলাম 25,000, 25,000, 25,000 প্রতি ক্ষেত্রে, ইউনিট সোল্ড 113, তাহলে গুণ করলে এটাই হয় 25,000 গুণ 1, 25,000 গুণ 1, 25,000 গুণ 3, 75,000 টাকা। এই হচ্ছে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। এখন ভেরিয়েবল কস্টিং কন্ট্রিবিউশন ফরম্যাট ইনকাম স্টেটমেন্ট, তার মানে ভেরিয়েবল কস্ট অনুসারে ইনকাম স্টেটমেন্টটা আমরা এখানে করার চেষ্টা করছি। তাহলে সেলস আগের মতোই, এটা প্রশ্নে দেওয়া আছে 1 লাখ, 1 লাখ, 3 লাখ টাকা। ভেরিয়েবল এক্সপেন্সেসগুলি 25,000, 25,000, 75,000। ভেরিয়েবল সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 10,000, 10,000, 30,000। তাহলে টোটাল ভেরিয়েবল এক্সপেন্স হচ্ছে এইটা 35,000, 35,000, 1,05,000। সেলস থেকে যখন ভেরিয়েবল কস্ট বিয়োগ করব, তার নাম হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন জানুয়ারিতে আসছে 65,000, ফেব্রুয়ারিতে 65,000, মার্চে 1,95,000। আর ফিক্সড এক্সপেন্স, ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড হচ্ছে 70,000, ফিক্সড সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হচ্ছে 20,000, টোটাল হচ্ছে 90,000। এটাও 90,000, এটাও 90,000। তাহলে নেট অপারেটিং ইনকাম ও লস, জানুয়ারিতে লস হয়েছে 25,000, ফেব্রুয়ারিতেও লস হয়েছে 25,000, মার্চে লাভ হয়েছে $1,05,000। এই হচ্ছে ভেরিয়েবল কস্টিং অনুসারে ইনকাম স্টেটমেন্ট। এখন আমরা দেখব রিকনসিলিয়েশন অফ ভেরিয়েবল কস্টিং উইথ অ্যাবজর্পশন কস্টিং ইনকাম স্টেটমেন্ট। এটার আগেই আমরা একটু দেখি, এখানে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড ডেফার্ড অর রিলিজড ফ্রম ইনভেন্টরিজ আন্ডার অ্যাবজর্পশন কস্টিং। ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড ইন বিগিনিং ইনভেন্টরি, জানুয়ারিতে 0, ফেব্রুয়ারিতে 0, মার্চে হচ্ছে 35,000। ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড ইন এন্ডিং ইনভেন্টরিজ, জানুয়ারিতে 0, ফেব্রুয়ারিতে হচ্ছে 35,000, মার্চে 0। তাহলে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড ডেফার্ড ইন ইনভেন্টরিজ, জানুয়ারিতে 0, ফেব্রুয়ারিতে হচ্ছে 35,000, মার্চে -35,000। এরপরে আমরা এটা একটু দেখি, ভেরিয়েবল কস্টিং নেট অপারেটিং ইনকাম, জানুয়ারিতে হচ্ছে -25,000, ফেব্রুয়ারিতে -25,000, মার্চে 1,05,000। আমরা ভেরিয়েবল কস্টিং অনুসারে,
ওটার সাথে আমরা অ্যাড করব বা ডিডাক্ট করব ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড যেটা ডেফার্ড হয়েছে, সেটা আন্ডার অ্যাবজর্পশন কস্টিং অনুসারে যেটা ডেফার্ড হয়েছে সেটা হচ্ছে জানুয়ারিতে 0, ফেব্রুয়ারিতে 35,000, মার্চে -35,000। তাহলে অ্যাবজর্পশন কস্টিং নেট অপারেটিং ইনকাম জানুয়ারিতে -25,000, ফেব্রুয়ারিতে 10,000, মার্চে 70,000। এইটা আমরা আগেই বের করেছি। তাহলে ভেরিয়েবল কস্টিং নেট অপারেটিং ইনকামের সাথে যখন আমি ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড ডেফার্ড আন্ডার অ্যাবজর্পশন কস্টিং সমন্বয় ঘটিয়েছি, অ্যাবজর্পশন কস্টিং নেট অপারেটিং ইনকাম একই চলে আসছে। আমরা এর আগে যেটা বের করেছি সেটাই চলে আসছে। তাহলেই আমরা বুঝতে পারবো আমাদের অঙ্ক সঠিক হয়েছে। আশা করছি প্রবলেম 1 তোমরা বুঝতে পেরেছো। একটু প্র্যাকটিস করতে হবে, একটু প্র্যাকটিস করলে তাহলে আরো ক্লিয়ার হবে। যদি কম বুঝো তাহলে ভিডিওটা আরো একবার দেখবে, বই একটু খুলে দেখবে, আশা করছি তোমরা বুঝতে পারবে। এরপরে আমরা আরেকটা প্রবলেম সলভ করব। একটু প্রশ্নটা দেখো, তোমরা একটু স্ক্রিনশট নেবে। Dexter Corporation produces and sells a single product, a wooden hand loom for weaving small items such as scarves. Selected cost and operating data relating to the product for 2 years are given below. Selling price per unit $50, manufacturing cost variable per unit produced, direct material $11, direct labor $6, variable overhead $3, fixed per year 1,20,000, selling and administrative cost variable per unit sold $4, fixed per unit $70. ইউনিট ইন বিগিনিং ইনভেন্টরি ইয়ার 1 এ হচ্ছে 0, ইয়ার 2 তে হচ্ছে 2000। ইউনিট প্রডিউসড ডিউরিং দ্য ইয়ার 10,000, 6,000। ইউনিট সোল্ড ডিউরিং দ্য ইয়ার 8,000, 8,000। ইউনিটস ইন এন্ডিং ইনভেন্টরি 2,000, 0। এখন আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে করতে হবে assume the company uses absorption costing, compute the unit product cost in each year, prepare an income statement for each year। 2 নম্বরে বলেছে assume the company uses variable costing, compute the unit product cost in each year, prepare an income statement for each year। 3 নম্বরে এসে বলেছে reconcile the variable costing and absorption costing net operating income। প্রবলেম 1 এ যা করেছি এখানেও একই রিকোয়ারমেন্টগুলি চেয়েছে, যাতে তোমাদের ক্লিয়ার হয়ে যায় সেই জন্য আমি 2টা অঙ্ক তোমাদের সামনে সলভ করার চেষ্টা করছি। তাহলে প্রথমে আন্ডার অ্যাবজর্পশন কস্টিং আমরা কি বের করব? অ্যাবজর্পশন কস্টিং অল ম্যানুফ্যাকচারিং কস্ট ভেরিয়েবল অ্যান্ড ফিক্সড আর ইনক্লুডেড ইন ইউনিট প্রোডাক্ট কস্ট। তাহলে ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড বরাবরই বসছে। ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড একটু দেখো, প্রথম বছরে উৎপাদন যেহেতু 10,000 ইউনিট, 1,20,000কে 10,000 দ্বারা ভাগ করেছে, প্রতি ইউনিটে 12 টাকা করে পড়েছে। দ্বিতীয় বছরে উৎপাদন যেহেতু 6,000 ইউনিট, 1,20,000কে 6,000 দ্বারা ভাগ করেছে, প্রতি ইউনিটে 20 টাকা করে পড়েছে। তাহলে প্রথম বছরে প্রোডাক্ট কস্ট হচ্ছে $32, দ্বিতীয় বছরে প্রোডাক্ট কস্ট হচ্ছে কত? $40। তাহলে অ্যাবজর্পশন কস্টিং এ আমরা ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড সেটা অন্তর্ভুক্ত করেছি। এরপরে দেখো দ্য অ্যাবজর্পশন কস্টিং ইনকাম স্টেটমেন্ট আমরা একটু দেখানোর চেষ্টা করছি। সেলস 8,000 ইউনিট উৎপাদন হয়েছে, 50 টাকা করে বিক্রয় মূল্য। তাহলে প্রথম বছরে আমার 4 লাখ টাকা, দ্বিতীয় বছরেও 4 লাখ টাকা। কস্ট অফ গুডস সোল্ড 8,000 ইউনিট ইন্টু 32 পার ইউনিট, এটা প্রথম বছর। কস্ট অফ গুডস সোল্ড
একটু দেখো, তাহলে 2000 ইউনিট ইন্টু 32 পার ইউনিট প্লাস 6000 ইউনিট ইন্টু 40 পার ইউনিট। তাহলে ক্যালকুলেশন করে আমার কত আসছে, 2,56,000, আরটা হচ্ছে কত, 3,04,000। তাহলে সেলস থেকে যখন আমি কস্ট অফ গুডস সোল্ড বিয়োগ করব, গ্রস মার্জিন আসছে 1,44,000 আর এটা হচ্ছে 96,000। সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 8,000 ইউনিট গুণ 4 ইউনিট প্লাস 70,000, তাহলে কত আসছে, এটা হচ্ছে 1,02,000, 1,02,000। তাহলে নেট অপারেটিং ইনকাম আসছে কত, 42,000 আর 6,000। তাহলে আমার নেট অপারেটিং ইনকাম 42,000 আর 6,000 টাকা। এখন আমরা দেখব আন্ডার ভেরিয়েবল কস্টিং only the variable manufacturing cost are included in product cost। তাহলে এখানে শুধু ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা বসে নাই, তাহলে ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড যোগ করে আমরা পেয়েছি 20 টাকা 20 টাকা। এটা সহজ আছে। এরপরে আমরা দ্য ভেরিয়েবল কস্টিং ইনকাম স্টেটমেন্ট আমরা দেখার চেষ্টা করব। এখানে সেলস দেখো 8,000 ইউনিট ইন্টু 50, 4 লাখ 4 লাখ। ভেরিয়েবল এক্সপেন্সেস, ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড যখন আমরা বিয়োগ করেছি, তাহলে সেটা ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড আর এটা হচ্ছে ভেরিয়েবল সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। বিয়োগ করার পরে যেটা পাবো তার নাম হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন, 2,08,000, 2,08,000। ওখান থেকে ফিক্সড এক্সপেন্সগুলি বিয়োগ করবো। ফিক্সড এক্সপেন্স বিয়োগ করার পরে আসছে 18,000, 18,000। এই হচ্ছে নেট অপারেটিং ইনকাম। এখন আমরা রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করব। কিভাবে করবে একটু দেখো। ভেরিয়েবল কস্টিং নেট অপারেটিং ইনকাম 18,000, 18,000 অ্যাড ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট ডেফার্ড ইন ইনভেন্টরি আন্ডার অ্যাবজর্পশন কস্টিং। যেটা ডেফার্ড সেটা 24,000 ইয়ার 1-এ, আর ইয়ার 2 তো -24,000। ক্যালকুলেশন করে প্রথম বছর আসছে 42,000, দ্বিতীয় বছর আসছে 6,000, যেটা অ্যাবজর্পশন কস্টিং অনুসারে নেট অপারেটিং ইনকাম। আমি ভেরিয়েবল কস্টিং অনুসারে নেট অপারেটিং নিয়ে ক্যালকুলেশন করেছি। ডেফার্ড যেটা হয়েছে, ডেফার্ড ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট ডেফার্ড ইন ইনভেন্টরি আন্ডার অ্যাবজর্পশন কস্টিং যখন অ্যাডজাস্ট করেছি, তখন আমার প্রথম বছরের প্রফিট আসছে 42,000, দ্বিতীয় বছরের লস আসছে 6,000, যেটা অ্যাবজর্পশন কস্টিং অনুসারে আমরা যে নেট অপারেটিং ইনকাম বের করেছিলাম ওইটাই চলে আসছে। তার মানে আমাদের অঙ্ক সঠিক হয়েছে। আশা করছি তোমরা পুরো ক্লাস এনজয় করেছো। তো যে সকল বইয়ের সহযোগিতা নিয়ে আমি ক্লাস রেডি করেছি, আগের মতোই ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং বাই গেরিসন, নরিন অ্যান্ড বিউয়ার, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বাই কমার্স পাবলিকেশনস, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বাই নদী পাবলিকেশনস, এইসব বইয়ের পাশাপাশি আমি নেট ব্রাউজ করে তথ্যউপাত্ত সংযোজন করেছি। তোমরাও এইভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো। আমি আশা করছি তোমরা এইভাবে প্রস্তুতি নিলে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে এবং নিজেও অনেক রিচ হবে। তো তোমাদের মঙ্গল কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমাদেরকে অশেষ ধন্যবাদ।